আপনি হলেন ভোলা ৩ আসনে ইসলামী বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মুসলিউদ্দিন সাহেব। আজকে আপনি ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় কেন আসছেন এবং কী উদ্দেশ্যে আসছেন এই ব্যাপারে একটু বলবেন। শফিক মুন্সি মিডিয়ার পক্ষ থেকে আজকের এই কেন্দ্রীয় কার্যালয়ে সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা এসছি এই কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকাস্থ ভোলাবাসী যারা আছে তাদের সাথে মত বিনিময় করার জন্য। আর এই মত বিনিময়ের বা এই আয়োজনের এই মিটিংয়ের আগমনের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আগামী 13ই সেপ্টেম্বর ভোলার সরকারি স্কুল মাঠে পুরো ভোলার আপম জনগণকে সাথে নিয়ে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর। এই সমাবেশকে সফল করার জন্য আমাদের ভোলার 4টি সংসদীয় আসন আছে, 4 আসনের সম্মানিত প্রতিনিধিগণ, অর্থাৎ যাদেরকে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছে আন্দোলনের পক্ষ থেকে এবং পীর সাহেব হুজুর দামাত বরকাতুহুর পক্ষ থেকে, তারা এসছে এবং আমাদের ঢাকাস্থ যে সমস্ত ভাইরা ছিল সকলে আসছে। সকলের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মত বিনিময় হয়েছে। তারা সেখানে নিজেরা উপস্থিত হবেন এবং সহযোগিতা করবেন এবং ঢাকায় যে সমস্ত আমাদের আরও ভোলাবাসী রয়েছে তাদের কাছে মেসেজ পৌঁছে দিবেন, এই উদ্দেশ্য নিয়ে আমাদের মূলত ঢাকাতে আসা। আচ্ছা, যে অনেকের মনে আসলে যে একটা কথা যে ইসলামী বাংলাদেশ স্বাধীনতা 54 বছর পার হয়ে গেল, কিন্তু একটা আসনও তারা পাচ্ছে না, যে বারবার আপনারা নির্বাচন করছেন, কেন করছেন, কি উদ্দেশ্যে করতেছেন এই ব্যাপারে একটু, যেহেতু আপনি ফেরাতে বলবেন। আসলে যারা এই বাংলাদেশে রাজনীতি করে, এই রাজনীতি অঙ্গনে ইসলামী আন্দোলনের যে ভূমিকা, লক্ষ্য উদ্দেশ্য, এই লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে হলো যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব, আর এর মাধ্যমে আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করব। দ্বিতীয় হলো জনগণের সেবক হব, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, মানুষের সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য এবং ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা সেই থেকেই আমাদের এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছি। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের ইসলামের পক্ষের একটি প্রতিনিধিত্বশীল দল হিসেবে সর্বজনীনভাবে স্বীকৃতি পেয়েছে। এটাই আমাদের বড় সফলতা। আমাদের কোনো ধরনের লেজুর ভিত্তিক, জোট ভিত্তিক হয়ে আমাদের আসন এবং এমপি মন্ত্রিত্ব এটা আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো জনগণকে জনগণের মাধ্যমে একটা গণ আন্দোলন গড়ে তোলা। যখন আমাদের এই একটা অবস্থান সুদৃঢ় হবে, তাহলে গণ একটা অভ্যুত্থান হবে, আর এই অভ্যুত্থানের মাধ্যমে ব্যালটের মাধ্যমে সময়ের ব্যবধানে, বিশেষভাবে আজকের যেই জুলাই অভ্যুত্থানের পর থেকে ইসলামী আন্দোলনের যে একটা সুফল, ইসলামী আন্দোলনের যে একটা অবস্থান সকল শ্রেণী পেশার মানুষের কাছে এটা গ্রহণযোগ্যতার উচ্চ শিখরে উপনীত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা মনে করি আমাদের কোনো এমপিত্ব মন্ত্রিত্বর চাইতেও আমাদের এই পাওনা এটা আমাদের সর্বশীর্ষে। অতএব আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে জাতীয় সংসদে যাব, প্রতিনিধিত্ব করব, সে আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাজনীতি করি। বাট শুধু এটাই যে আমাদের হতেই হবে এমনটি নয়, যে আমরা জনগণের জন্য কাজ করি। আমি 2014 সাল থেকে আমি আমার এলাকা ভোলা 3 লালমোহন তজুমুদ্দিনে জনগণের প্রতিনিধিত্ব করতেছি। আলহামদুলিল্লাহ, মানুষের সুখে দুঃখে ভালো মন্দে যখন যে সময় যেভাবে তাদের কাছে দাঁড়ানো সম্ভব আমি সেটা করে আসছি। আমি মনে করি যেদিন থেকে
পীর সাহেব চরমোনাই আমাকে প্রতিনিধি হিসেবে নিযুক্ত করছে, সেদিন থেকে আমি জনগণের প্রতিনিধি। আমি এমপি হই আর না হই, আমি জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য উদ্দেশ্য। ইসলামের পক্ষে অন্যায় ব্যভিচারের বিরুদ্ধে কণ্ঠস্বর, একটা প্রতিবাদী অবস্থান নিয়েই আমার মূল কাজ। অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো, এটা আমার কাজ। সমাজের যে সমস্ত কাজগুলো রয়েছে, রাস্তাঘাট, কালভার্ট, নদীমাতৃক এলাকা হওয়ার কারণে বেড়িবাঁধ থেকে শুরু করে যে সমস্ত কাজগুলো রয়েছে, এই সমস্ত কাজগুলোর ব্যাপারে যেই ক্ষমতায় থাকুক না কেন তাকে সচেতন করা এবং ওই কাজগুলোর ব্যাপারে আমরা অগ্রণী ভূমিকা নিয়ে জনগণের প্রতিনিধি হিসেবে কথা বলা এবং করিয়ে নেওয়া, সেটাই আমাদের কাজ, সেটা করে যাচ্ছি ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন এবং হাত পাক এবং আপনাদেরকে কেন জনগণ ভোট দিবে, তাদের জন্য আসলে কি করতে পারছেন? 5 আগস্টের পরে অনেকের অনেক গুণাগুণ দেখছি, আসলে আপনাদের গুণাগুণ ছিল কি? আলহামদুলিল্লাহ, আমাদের ইসলামী আন্দোলনের যে বৈশিষ্ট্য, ইসলামী আন্দোলনের যে কার্যক্রম, সেটা জনগণের কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে যে কোনো ব্যক্তি স্বার্থ, কোনো ধরনের কোনো লোভ প্রলোভনে, কোনো ধরনের আমরা কি করে আকৃষ্ট হয়ে আমরা আমাদের আদর্শ থেকে আমাদের বিচ্যুতি ঘটে নাই। 5 তারিখের জুলাই অভ্যুত্থানের পর থেকে দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে যেভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই, হত্যা, এই জাতীয় যে অপরাধগুলো করে যাচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী পর্যন্ত এমন কোনো দৃষ্টান্ত নাই যে ইসলামী আন্দোলনের এই দায়িত্বশীল এখানে চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, গুম করেছে, খুন করেছে, এই জাতীয় কোনো অন্যায়ের সাথে তারা সম্পৃক্ত নয়। অতএব সাধারণ মানুষের 2টা কারণে, একটা হলো সামাজিক শান্তির যে একটা জায়গা, নীতিনৈতিকতার যে একটা জায়গা, সেই জায়গাতে ইসলামী আন্দোলনের এবং ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এটা প্রমাণ করেছে যে আমরা আদর্শিক মানুষ, আদর্শিকভাবে সমাজ গঠন করতে চাই, এই জন্যই তাদেরকে ভোট দিবে। দ্বিতীয় হলো আমরা ইসলামের পক্ষের শক্তি, আমরা কোনো ব্যক্তি স্বার্থে গিয়ে আমাদের নীতি আদর্শকে, ইসলামকে জলাঞ্জলিত দিয়ে আমরা এই জাতীয় কোনো কিছু চাই না। যার জন্য পীর সাহেব চরমোনাই ঘোষণা দিয়েছেন ইসলামের পক্ষের সকল দলের জন্য একটি বাক্স করবে, আর এই এক বাক্সের মাধ্যমে, এই ভোটের মাধ্যমে একটা ভোট বিপ্লব হবে, যেই বিপ্লবের মাধ্যমে আগামী দিনের সংসদ হবে ইসলামের সংসদ, আগামী দিনের সংসদ হবে ইসলামের বিজয়ের, ইসলামকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার একটি অন্যতম উপায়। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। এজন্য সর্বজনীনভাবে মানুষের মুখে এটাই এসেছে, আমরা স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিভিন্ন দলকে আমরা রাষ্ট্র পরিচালনা করতে দেখেছি। যারা কিছুই ছিল না তারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। গুম, খুন, সন্ত্রাসের সাথে সকল দলেই সম্পৃক্ত আছে। তবে বিশেষভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে বিগত 15-16 বছরে যেই অন্যায় দুর্নীতি করেছে তা মানুষ কখনো ভুলবে না। সে জায়গা থেকে তারা উত্তোলনের জন্য ইসলামী আন্দোলনকে, ইসলামের এই সুশীতল ছায়াতলে আশ্রয় নেওয়ার জন্য সকলের কাছে যে একটা গ্রহণযোগ্যতা, সেটা ইসলামী আন্দোলনের। আর এই জন্যই যেহেতু তারা কোনো গুম, খুন, সন্ত্রাসী, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নাই, অতএব তাদেরকে আদর্শিক মানুষ, এই আদর্শ সমাজ গঠনের জন্য তাদেরই প্রয়োজন। অতএব কারণে তাদেরকে মানুষ অবশ্যই ভোট দেবে এবং ইসলামী আন্দোলন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে একটি সুন্দর সমাজ এই বাংলাদেশে উপহার দেবে। এজন্যই তাদেরকে ভোট দেবে ইনশাআল্লাহ। জি, যেটা হলো আপনি তো দেখছেন আপনার আসনে, ভোলা জেলা আপনাদের 3 আসনে যে তজুমুদ্দিন সর জহিরুদ্দিন আপনি নিজে গেছেন, সেখানে রাস্তাঘাটের অনেক সমস্যা, যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে স্বাধীনতার পর থেকে যারা 40-42 বছর চটার বয়স হয়েছে, সেখানে একটা বেরিবান্ধের কোনো ব্যবস্থা, একটা ব্লকের ব্যবস্থা, রাস্তাঘাটের খুবই আশঙ্কাজনক। আমরা কি এতটুকু আশা করতে পারি যদি আপনি সেখান থেকে এমপি হতে পারেন আল্লাহর রহমতে, আমাদের চর জহিরুদ্দিনবাসীর জন্য কি করতে চান? এবং আসলে আপনার চর নিয়া এবং চরে জানেন অনেক খাদ জমিন আছে, হাজার হাজার কানি খাদ জমিন আসে,
এই খাস জমিগুলো 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পরে তারা একবার কার্ড হিসেবে অনেকেরই দিছিল, কিন্তু আপনি যদি এমপি হতে পারেন আসলে এই জমিগুলো কার্ড দেওয়ার ব্যাপারে আপনার পরিকল্পনা থাকবে কি, এবং এই চর অঞ্চলের অসহায় গরিব মানুষের জন্য আপনার পরিকল্পনা থাকবে কি? আলহামদুলিল্লাহ, আসলে আমি প্রথমেই বলেছি একটি নদীমাতৃক অঞ্চল হলো ভোলা দ্বীপ। এখানে সর্বপ্রথম যে কাজটা আমাকে করতে হবে সেটা হলো যে বেড়িবাঁধ থেকে শুরু করে নিরাপত্তা, যেন মানুষ শান্তিতে বসবাস করতে পারে, নদীর গ্রাস থেকে, কবল থেকে, যেন নদী ভাঙ্গনের কবল থেকে যেন মানুষ নিষ্কৃতি পায়, সেজন্য মানুষ হিসেবে আমাদের যেটা করণীয় সেটা হলো বেড়িবাঁধ থেকে শুরু করে এই জাতীয় সেফটির জন্য যেটা করা দরকার, ইনশাআল্লাহ সর্বাগ্রে সেই কাজই আমার প্রধান কাজ থাকবে। দ্বিতীয়ত, যে আসলে যারা রক্তচোষা মানসিকতা নিয়ে সমাজের প্রতিনিধিত্ব করতে যায়, তারা ব্যক্তি স্বার্থে অনেক কিছু করতে পারে, একবারের কাট 13 বারও দিতে পারে, ডাইরেক্ট ইনডাইরেক্ট প্রকাশ্যে অবলোকে তারা মানুষের থেকে অর্থ হাতিয়ে নিতে পারে, নিয়েছে, এরকম হাজারো প্রমাণ রয়েছে। ইনশাআল্লাহ আমরা যদি ক্ষমতায় যাই, যেহেতু আমরা জনগণের প্রতিনিধি এবং ইসলামী আন্দোলনের যারা প্রতিনিধিত্ব করার জন্য সংসদ সদস্য নির্বাচন করতে গেছে, আজকে নির্বাচনের যে আমাদের অঙ্গীকার, সেই জায়গা থেকে আমরা এই আশা করতে পারি যে এই আমাদের দায়িত্বশীলরা কোনো ধরনের দুর্নীতির মানসিকতা নাই। অতএব যে প্রকৃতপক্ষে ন্যায্য অধিকার রাখে, যার ন্যায্য অধিকার জমি পাওয়ার, সে ন্যায্য অধিকার হিসেবেই তার সেই খাস জমি পাবে, সুষম বন্টন হবে, কেউ প্রতারিত হবে না, কেউ বঞ্চিত হবে না। সেজন্য কার্যকরী পদক্ষেপ আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। এই অন্তর্বর্তীকালীন সরকার যে ইউনিয়ন পরিষদের নির্বাচন সহকারে উপজেলা ইউনিয়ন পরিষদের নির্বাচনের যে দলীয় যে প্রতীক ছিল, আসলে প্রতীকটা উঠে ফেলছে, অন্যান্য প্রতীকী নির্বাচন হবে, আসলে এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? আসলে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জাতীয় নির্বাচন, যে নির্বাচনগুলো আসছে, এই নির্বাচনের প্রথমত জাতীয় নির্বাচনে যে আমাদের দলীয়ভাবে আমাদের আমির পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা যেটা বলেছেন, এটাই হওয়া দরকার। এটাই এই দেশের মানুষের জন্য কল্যাণকর একটা ব্যবস্থা হবে। যারা আজকে বলছে যে পিআর বোঝে না, পিআর জানে না, আসলে সবই বুঝে, সবই জানে। যে আমার যেটুকু আমার জায়গা থেকে যেটা, সেটা হলো যে তারা ফেসি শক্তিকে ব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় যাওয়ার জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য যে তাদের যে প্রত্যাশা, সেটা প্রতিফলন ঘটবে না বিদায়ী তারা পিআর পদ্ধতিতে যাইতে চাচ্ছে না। আর এই পিআর পদ্ধতির মাধ্যমে সকল মানুষের ভোটের মূল্যায়ন হবে এবং সেখানে সকল মানুষ এই যোগ্য ব্যক্তিকে, ইনসাফ ন্যায় পরায়ণ ব্যক্তিকে সেখানে প্রতিনিধি হিসেবে পাবে। অতএব পিআর পদ্ধতি নির্বাচন হওয়া দরকার। আর যে ইউনিয়ন পরিষদ থেকে যেই নির্বাচনগুলো সরকারের নিয়ন্ত্রণাধীন, অর্থাৎ স্থানীয় নির্বাচন, এই স্থানীয় নির্বাচনগুলো প্রতীকে যদি নাই হয় এটাই উত্তম। কারণ হলো আদর্শিক মানুষ সেখান থেকে উঠে আসবে, কোনো দলীয় নয়, কোনো প্রতীকে নয়, সেখান থেকে গ্রামগঞ্জ থেকে, ইউনিয়ন পরিষদ থেকে যেন ভালো মানুষগুলো, স্বচ্ছ ইমেজের মানুষগুলো যেন সেখানে প্রতিনিধি হিসেবে উঠে আসে। এই জন্য প্রতীক দল বাদ দিয়ে সেখান থেকে এভাবেই হওয়াটা আমি মনে করি শ্রেয়, উত্তম। যে আরেকটু আশা করতে পারি, আপনি যদি এমপি হতে পারেন, তাহলে যে ভোলা বরিশাল যে সেতুটার ব্যাপারে কথা উঠে আসছে, আর একটা হলো যে বিশ্ববিদ্যালয় করার ব্যাপারে আপনি কি এতটুকু মানে আনতে পারবেন যে যদি বিশ্ববিদ্যালয়টা হয় সেটা ভোলা 3 আসনে করার মতো এরকম একটা পরিকল্পনা আপনার থাকবে কিনা, এবং আসলে এই ব্যাপারে আপনার করণীয় থাকবে কি? আসলে ভোলার মানুষ তো আসলে অত্যন্ত বঞ্চিত, আর ভোলার মানুষ যে ভৌগোলিক কারণেই তারা আজকে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমি মনে করি যদি বিশ্ববিদ্যালয় হয় বাংলাদেশের মধ্যে কোথায় হইলে সেটা সর্বপ্রথম ভোলাতে হওয়া দরকার। আর সেই বাস্তব উপস্থাপন যদি আমি সংসদে উপস্থাপন করতে পারি,
তখন এটা আমার দাবি হবে না, এটা ন্যায্য মনে করেই সেখানে বরাদ্দ দিতে বাধ্য হবে। দ্বিতীয়ত যে ভোলা বরিশাল সেতু, ভোলা বরিশাল সেতুর বর্তমান যে বাস্তবায়ন জাতীয় কমিটির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আমি, অতএব সেখানেও আমার ভূমিকা এখনই রয়েছে। আলহামদুলিল্লাহ আমরা ক্ষমতায় গেলে তো সেটা অবশ্যই বাস্তবায়ন হবে। সেটা শুধু ভোলাকে কেন্দ্র করে নয়, যে ভোলাতে যে অতুলনীয় গ্যাস রয়েছে, সম্পদ রয়েছে, সেগুলোকে কাজে লাগানোর জন্য, সেটার ন্যায্য অধিকার পাওয়ার জন্য, এবং সাথে সাথে চট্টগ্রাম এবং ভোলার সাথে যে ফেরি চলাচল রয়েছে, এই ফেরি চলাচল যদি মতিয়ার হাটে নেওয়া হয়, মধুচৌধুরী ঘাট থেকে মতিয়ার হাটে নেওয়া হয়, তাহলে মানুষ অত্যন্ত স্বাচ্ছন্দ্যে অল্প সময়ে শান্তিতে তারা পারাপার হতে পারবে এবং গাড়িগুলো মালামালগুলো অল্প সময়ের মধ্যে পারাপার করে তারা ভোলার যে সমস্ত কাঁচা তরকারি রয়েছে, বিভিন্ন ধরনের খাদ্যশস্য রয়েছে, এগুলো অতি দ্রুত ঢাকা চট্টগ্রামে পৌঁছে দিতে পারবে। আর ঢাকা চট্টগ্রাম থেকে যে সমস্ত পণ্য সেখানে প্রয়োজন সেগুলো এখানে পুষবে। অতএব কারণে ভোলা বরিশাল সেতু এবং মতিয়ারহাট টু ভোলার যে ফেরি, এই দুইটা দাবি আমাদের গণদাবিতে পরিণত হয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের ভোলা বরিশাল সেতুর যে রাষ্ট্রীয় পর্যায় থেকে যে কার্যক্রম, সেটা অনেক দূরে গিয়ে গেছে, আল্লাহর রহমতে বাস্তবায়ন হওয়ার পথেই আছে। সাথে সাথে যে ফেরি মতিয়ারহাট টু ভোলা ফেরি, সেটার কাজও আলহামদুলিল্লাহ 80% এগিয়ে গেছে। এখন কিছু স্বার্থান্বেষী মহল যদি মধুচৌধুরী ঘাট থেকে এখানে মতিয়ারহাটে চলে যায়, তারা বালুর ব্যবসা করতে পারবে না, তারা মানুষকে ঠেকে টাকা নিতে পারবে না, এই স্বার্থের কারণে আজকে সেটা বাস্তবায়িত হতে একটু লিঙ্গার হচ্ছে। আমরা আশাবাদী যে ভোলা মানুষের যে গণদাবি, এই দাবির জায়গাতে এবং ভোলার মানুষের যে ন্যায্য অধিকার, সেই অধিকারের জায়গা থেকে আমাদের প্রধান উপদেষ্টা সহকারে যে যোগাযোগ উপদেষ্টা রয়েছেন এবং কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারা এই জিনিসটাকে যথাযথভাবে উপলব্ধি করবেন এবং অল্প সময়ের মধ্যে একটা বাস্তবে পরিণত করবেন, এই প্রত্যাশাই আমার থাকবে। জি, ধন্যবাদ।